নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অ্যাডামস প্রশাসন। শুক্রবার ব্রঙ্কসের অর্চার্ড বিচে এক সংবাদ সম্মেলনে গ্রীষ্মকালীন পরিকল্পনা ঘোষণা করেন মেয়র এরিক। তিনি জানান, এর আওতায় জল, স্থল ও আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে। মেয়র বলেন, সমুদ্র সৈকত উন্মুক্ত করে দিয়ে বেড়েছে নজরদারি। তিনি সতর্ক করেন, এই গ্রীষ্মে মদ্যপ অবস্থায় সিটিতে গাড়ি চালালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিউ ইয়র্কে 21 জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গ্রীষ্মকাল। মেমোরিয়াল ডে উইকেন্ডের মধ্য দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে সমুদ্র সৈকতগুলো। আর এই গরমের মৌসুমকে কেন্দ্র করে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন একটি দীর্ঘ ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা। এই পরিকল্পনার আওতায় লাইফগার্ড, জলযান, ড্রোন তৎপরতা সহ গরমের সময় হিট স্ট্রোক প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জল, স্থল, আকাশপথে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান সিটির মেয়র। মেয়র অ্যাডামস আরও বলেন, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট শহরে 70টি সেফটি জোনে অতিরিক্ত 1,500 পুলিশ মোতায়েন করেছে। এছাড়া মোতায়েন করা হয়েছে বেশ কিছু নতুন গ্র্যাজুয়েট পুলিশ অফিসার। সিটির ট্রাফিক বিভাগেও বাড়ানো হয়েছে নজরদারি। মাদক সেবন করে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অবৈধ নাম্বার প্লেট ও ঘোস্ট কার্ড ধরতে চেকপোস্টগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে মেয়র প্রশাসন থেকে। হিট ওয়েভ মোকাবেলায় বিট দ্য হিট ক্যাম্পেইনের আওতায় চালু হয়েছে সিটির কুলিং সেন্টার নেটওয়ার্ক, যার ম্যাপ পাওয়া যাবে সিটি ওয়েবসাইটে। এছাড়া নোটিফাই এনওয়াইসি অ্যাপে রেজিস্টার করে পাওয়া যাবে আবহাওয়ার সব আপডেট। সৈকতে নিরাপত্তা জোরদার করতে একযোগে কাজ করবে নিউ ইয়র্ক সিটি পার্কস, ফায়ার ডিপার্টমেন্ট অফ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। ড্রোনের মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং, লাইফ সেভার ডিভাইস সহ পূর্ণাঙ্গ সতর্কতা থাকবে সার্বক্ষণিক। তরুণদের সুরক্ষিত রাখতেই শহরের বিভিন্ন ইয়ুথ কমিউনিটিগুলোতে রাত 11টা পর্যন্ত চলবে সামার ইয়ুথ প্রোগ্রামস। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে প্রশাসনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে ফেডারেল আদালত। শুক্রবার ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস এই আদেশ দেন। এ নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার। এর আগে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে মামলা করে হার্ভার্ড কর্তৃপক্ষ। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, টিকে থাকতে চাইলে হার্ভার্ড সহ সব বিশ্ববিদ্যালয়কেই প্রশাসনের নির্দেশনা মানতে হবে। সহিংসতা এবং ইহুদি বিদ্বেষের পাশাপাশি চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আঁতাতের অজুহাতে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বৃহস্পতিবার বাতিল করে দেয় জাস্টিস ডিপার্টমেন্ট। তবে আদালতের হস্তক্ষেপে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা খারিজ হয়ে গেল একদিন পরেই। ক্যাম্পাসে প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলন এবং ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন DEI নিয়ে অনড় অবস্থানের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। এই নিষেধাজ্ঞা সংবিধান স্বীকৃত বাক স্বাধীনতার চরম লঙ্ঘন এবং যথাযথ আইনি প্রক্রিয়াকে অগ্রাহ্য করেছে জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড। তারই প্রেক্ষিতে বিতর্কিত এই পদক্ষেপটি শুক্রবার সাময়িকভাবে বাতিল করেন ম্যাসাচুসেটস ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস। প্রতিক্রিয়া জানিয়ে CNN-এর আইন বিশ্লেষক এলি হোনিক বলেন, আদালতের এই আদেশের ফলে বিদেশি ছাত্রছাত্রী ভর্তিতে আর কোনো আইনি বাধা রইল না হার্ভার্ডের। এই রায় বিশ্ববিদ্যালয়টির জন্য একটি বড় বিজয় বলেও মনে করেন হোনিক। এদিকে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে হার্ভার্ড ইউনিভার্সিটির কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, $52 বিলিয়ন সম্পদ থাকা সত্ত্বেও সরকারের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান নিয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। প্রেসিডেন্ট অভিযোগ করেন, অর্থের অভাব না থাকলেও শিক্ষার্থীদের ঋণগ্রস্ত করে দিচ্ছে হার্ভার্ড। হুঁশিয়ারি দিয়ে বলেন, টিকে থাকতে হলে হার্ভার্ড এবং একই মতাদর্শের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রশাসনের নির্দেশ মানতেই হবে। ট্রাম্প দাবি করেন, হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইহুদি এবং আমেরিকা বিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছে। দেশে এসে ঝামেলা বাঁধানোর পরিকল্পনা আছে, এরকম শিক্ষার্থীদের পড়তে আসার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী গত 15 বছরে এই প্রতিষ্ঠানে বিদেশি ছাত্রছাত্রী ভর্তির হার বেড়েছে প্রায় 20%। এই প্রসঙ্গে হার্ভার্ড স্টুডেন্ট বডি কো প্রেসিডেন্ট আব্দুল্লাহ শহীদ বলেন,
বলেন, এই প্রতিষ্ঠান শুরু থেকে বিশ্লেষণী চিন্তাধারা সমর্থন করে আসছে। শিক্ষার্থীদের মুক্ত চিন্তায় প্রশাসনের আসল মাথাব্যথার কারণ বলে মনে করেন এই ছাত্র। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে সামরিক শক্তি ব্যবহার করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ম্যারিল্যান্ডের অ্যানাপোলিসে নেভাল একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির সাফল্য তুলে ধরে ভাইস প্রেসিডেন্ট বলেন, চায়না, রাশিয়া ও অন্য দেশগুলোর কারণে আমেরিকা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেটি মোকাবেলায় সতর্কভাবে এগিয়ে যেতে হবে। মেরিল্যান্ডের অ্যানাপোলিসে নেভাল একাডেমি স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ঐতিহ্যবাহী কামানের গোলাবর্ষণ এবং ব্লু এঞ্জেলসের ফ্লাইওভারের মাধ্যমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সাফল্য তুলে ধরেন। ভ্যান্স নতুন স্নাতকদের ভবিষ্যতে সামরিক নেতা আখ্যা দেন। You will be leaders of men and women in our armed forces. So while President Trump and I congratulate you on this incredible achievement, ট্রাম্প প্রশাসনের প্রথম 100 দিনের মধ্যেই প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধ থামিয়ে ইউক্রেনে যুদ্ধবিরতি আনা সাফল্যের কথা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এভাবেই একটি সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে সামরিক শক্তি ব্যবহার করা উচিত। In just the first 100 days of the administration, we were able to reach a ceasefire in a conflict that had been ongoing for nearly 2 years. That's how military power should be used, decisively with a clear objective. বৈশ্বিক প্রেক্ষাপটে আমেরিকা সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণের জন্য তৈরি থাকতে সেনা কর্মকর্তাদের পরামর্শ দেন ভ্যান্স। We ought to be cautious in deciding to throw a punch, but when we throw a punch, we throw a punch hard and we do it decisively, and that's exactly what we may ask you to do. ভাইস প্রেসিডেন্ট বলেন, স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকা আকাশসীমা, সমুদ্র এবং সাইবার স্পেসে যে অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য ভোগ করেছে তা চায়না, রাশিয়া ও অন্যান্য দেশের কারণে আজ গুরুতর হুমকির মুখে পড়েছে। এসব দেশ প্রতিটি ক্ষেত্রে আমেরিকাকে পরাজিত করতে মরিয়া বলে সতর্ক করেন তিনি। But the era of uncontested US dominance is over. Today we face serious threats in China, Russia and other nations determined to beat us in every single domain. যুদ্ধে প্রযুক্তিগত অগ্রগতির সাথে নিজেদের মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দেন জেডি ভ্যান্স। এরপর নেভাল একাডেমি 2025 সালের ব্যাচকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। Now I'm sure some of you share my politics and some of you don't. But I know today I speak for a grateful nation when I say we are rooting for you. Naval Academy class of 25, we are proud of you and we depend on you. Congratulations, Godspeed, and do great work. প্রশাসনের উদ্যোগে বাধা দিয়ে ফেডারেল বিচারকরা অরাজকতা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। শুক্রবার নিউজম্যাক্সকে একথা জানান তিনি। হার্ভার্ডের পক্ষে রায়ে ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জাজ অন্য ইউনিভার্সিটিগুলোকেও অরাজকতার পথে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন মিলার। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে ফেডারেল আদালত। আদালতের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিভেন মিলার। বলেন, ট্রাম্প প্রশাসনের উদ্যোগে একের পর এক বাধার সৃষ্টি করে ফেডারেল বিচারকরা অরাজকতার নতুন নজির সৃষ্টি করেছেন। দেশের কমিউনিস্ট বিচারকরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও সমালোচনা করেন তিনি। দেশের মাটিতে বসেই বিদেশিরা ষড়যন্ত্র করছেন দাবি করে মিলার বলেন, ইহুদি বিদ্বেষ, সন্ত্রাসী কার্যকলাপে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে বাধা দিয়ে বিচারকরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। দেশের বেশিরভাগ মানুষের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের সিদ্ধান্তকে উপেক্ষা করাও সংবিধান বিরোধী আচরণ বলে মন্তব্য করেন তিনি। অভিবাসনের সুযোগ পেয়ে যারা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের সতর্ক করে দিয়ে মিলার বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে বিদেশিদের চক্রান্ত রুখে দেওয়া হবে। তার অভিযোগ, হার্ভার্ডের পক্ষে রায় দিয়ে ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জাজ অন্য ইউনিভার্সিটিগুলোকেও অরাজকতার পথে ঠেলে দিয়েছেন। এদিকে ফেডারেল বিচারকদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো যুদ্ধে সামিল হয়েছেন বলে মন্তব্য করেন পুলিৎজার বিজয়ী সাংবাদিক ইউজিন রবিনসন। তার আশঙ্কা, আগামী দিনগুলোতে ট্রাম্প প্রশাসন এবং ফেডারেল বিচারকদের মধ্যে দূরত্ব বাড়বে।
অন্যদিকে দেশের একাধিক সিটিতে আদালতের শুনানির অপেক্ষায় থাকা কয়েক ডজন অভিবাসীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। আইসের অভিযানে আটক অভিবাসীদের বেশিরভাগই 2 বছরেরও কম সময় ধরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন বলে দাবি করেন তাদের আইনজীবীরা। গ্রেফতারকৃত অভিবাসীদের স্বজনদের অভিযোগ, আটক অনেকের সাথেই যোগাযোগ করতে পারছেন না তারা। ফেডারেল আদালতের রায় অনুযায়ী আটক অবৈধ অভিবাসীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও আইস কর্মকর্তারা কিছুই মানছেন না বলে অভিযোগ করেন তারা। It says that he's here, but we came here, he's not here. He was taken to the border this morning. আমেরিকার সাথে ইরানের 5ম দফা পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়েছে পেশাদারিত্ব বজায় রেখে। শুক্রবার রোমে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই দফার আলোচনা পেশাদারিত্ব বজায় রেখে হলেও পরমাণু প্রযুক্তি নিয়ে দুই দেশের মতের অমিল এখনও রয়ে গেছে। এদিকে বিশ্লেষকরা মনে করেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে ট্রাম্প সরে না এলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যে শুক্রবার 5ম দফার পরমাণু আলোচনা হয়েছে। এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন আব্বাস আরাকচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কয়েক দশক ধরে চলা বিরোধ নিরসনের লক্ষ্যে আলোচনায় কিছুটা সীমিত অগ্রগতি হলেও তা সিদ্ধান্তমূলক নয় বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে আগামী দিনে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি হবে আশা জানিয়েছে ওমান। আর আমেরিকার সাথে ইরানের এই আলোচনা এখন পর্যন্ত সবচেয়ে পেশাদার ছিল উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা সবেমাত্র সবচেয়ে পেশাদার আলোচনার একটি পর্ব সম্পন্ন করেছি। আবারও আমরা আলোচনার বিষয়ে ইরানের নীতিগত অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করেছি। আমাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং এতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ইরানিয়ান স্টেট টিভিতে দেয়া ওই সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, পরমাণু আলোচনায় ওমানের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব উঠে আসে। তবে এ দফার আলোচনা পেশাদারিত্ব বজায় রেখে হলেও পরমাণু বিষয়ে জটিলতা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই আলোচনাটি মাত্র 2-3টি বৈঠকে সমাধান করার মতো সহজ বিষয় নয়, এটি তুলনামূলক জটিল। আমার মতে আমরা এখন একটি যুক্তিসঙ্গত পথে আছি, এটি অগ্রগতির লক্ষণ। অন্যদিকে ইরানের একটি সূত্র জানিয়েছে আবারও পরমাণু আলোচনায় বসবে উভয় পক্ষই। তবে বৈঠকটি কবে ও কোথায় অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়াও শুক্রবারের বৈঠকের বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। ওদিকে ইরানের সাথে পারমাণবিক আলোচনা নিয়ে ট্রাম্প প্রশাসন মিশ্র বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ক্রিস জ্যানসিং। তিনি বলেন, বারাক ওবামার মেয়াদে করা পরমাণু চুক্তি থেকে ট্রাম্প সরে না এলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। আগামী জুন মাস থেকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর পণ্যের আমদানির ওপর 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইউরোপ বরাবরই আমেরিকাকে শোষণ করে আসছে। একই সঙ্গে আমেরিকা ছাড়া অন্য যে কোনো দেশে উৎপাদিত অ্যাপলের আইফোন দেশের বাজারে আমদানি করতে হলে অতিরিক্ত 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। অ্যাপলের পণ্য আমেরিকায় উৎপাদনে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এবার ইউরোপিয়ান ইউনিয়ন ও টেক জায়ান্ট অ্যাপলের পণ্য আমদানির ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে পারমাণবিক জ্বালানি সম্পর্কিত 4টি নির্বাহী আদেশে সই করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী জুন মাস থেকে ইউর পণ্যের ওপর 50% শুল্ক আরোপ হতে যাচ্ছে। এখন আর কোনো চুক্তি বা আলোচনাতেই এই শুল্ক কমবে না বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি। তবে তারা যদি আমেরিকায় পণ্য উৎপাদনে সম্মত হয় সেক্ষেত্রে শুল্ক ছাড়ের বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান ট্রাম্প। একই সাথে আমেরিকায় প্রস্তুত নয় এমন যে কোনো আইফোন বিক্রির জন্য টেক জায়ান্ট অ্যাপলের ওপর 25% শুল্ক আরোপের ইচ্ছার কথা জানান প্রেসিডেন্ট। কারণ অ্যাপল সম্প্রতি আমেরিকার পরিবর্তে আইফোন উৎপাদন ভারতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে।
অ্যাপল ছাড়াও আমেরিকায় কারখানা স্থাপনে ব্যর্থ হলে স্যামসাং সহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও আগামীতে শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি। এদিকে G7 সামিটের আগে এমন শুল্ক আরোপ ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধকে আরো উস্কে দিল কিনা এমন প্রশ্নের জবাবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, শুল্কটি আরোপ হচ্ছে কারণ বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য কোনো ছাড় দেয়নি ইউরোপিয়ান ইউনিয়ন। বেসেন্ট আরো বলেন, নির্দিষ্ট কয়েকটি প্রভাবশালী দেশ ইউর কার্যক্রমকে নিয়ন্ত্রণ করায় অনেক দেশকেই এখন শুল্ক মোকাবেলা করতে হবে, যারা জানেও না তাদের পক্ষ থেকে কি আলোচনা করা হয়েছে। অন্যদিকে অ্যাপলের ওপর শুল্ক আরোপের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। It's just stupid. He's got something in his head and he just thinks everything's going to be cool and it's not. And we're all going to suffer from it. I think it's idiotic. I think tariffs have never worked and I think it's going to be a tax on the consumer. তবে শুল্ক আরোপ নিয়ে দুটি ঘোষণাকেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবারও দর কষাকষির টেবিলে আনার উপায় হিসেবে দেখছেন বাণিজ্য বিশ্লেষকরা। ট্রাম্পের এমন ঘোষণার পর দেশে আইফোন উৎপাদন করতে গেলে অ্যাপল সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন ডিএ ডেভিডসনের টেকনোলজি রিসার্চ বিভাগের প্রধান গিল লুরিয়া। Right now, it would be considerably more expensive to make an iPhone in the US. With today's technology, today's facilities, and today's US skill level in the labor force, it would be considerably more expensive to build in the United States. বিশেষজ্ঞরা আরো বলছেন, ট্রাম্পের নতুন শুল্কের হুমকিতে বিশ্ব বাণিজ্য ও দেশের অর্থনীতি নতুন করে অস্থির হয়ে উঠতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং অ্যাপলের পণ্যে চড়া শুল্ক আরোপের হুমকির জেরে আমেরিকা ও ইউরোপের পুঁজি বাজারে অধিকাংশ শেয়ারের দাম কমেছে। টেক জায়ান্ট অ্যাপলের শেয়ারের দাম কমেছে উল্লেখযোগ্য হারে। শুক্রবার ওয়াল স্ট্রিটে লেনদেন শুরুর কিছু আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ইইউ ও অ্যাপলের ওপর চড়া শুল্ক বসানোর ঘোষণা দিলে দিনের শুরু থেকেই অস্থির হয়ে যায় শেয়ার বাজার। দিন শেষে S&P 500, নাসডাক ও ডাও জোন্সের শেয়ারের সূচক কমেছে 0.6% থেকে 1% পর্যন্ত। অন্যদিকে অ্যাপলের শেয়ারের দাম কমেছে 3%। ইউরোপিয়ান ইউনিয়নের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের 50% শুল্ক আরোপের হুমকির পর শুক্রবার দেশের শেয়ার বাজারে বড় দরপতন দেখা গেছে। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরস 5000 সূচক কমে যায় 0.7%, যা গত 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। দিন শেষে ডাও জোন্স সূচক হারায় 0.6% এবং ন্যাসড্যাক কম্পোজিট সূচক কমে যায় 1%। সব মিলিয়ে S&P 5000 সূচক 39 পয়েন্ট কমে 5802 এ নেমে আসে। ডাও 256 পয়েন্ট কমে নামে 41,603-এ। একই সাথে ন্যাসড্যাক কম্পোজিট 188 পয়েন্ট হারিয়ে 18,737-এ নেমে যায়। এদিন স্টক মার্কেট খোলার আগেই শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ইউর সাথে বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হয় 1 জুন থেকে বাড়তি শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এর পরপরই ইউরোপের বাজারে শেয়ারের দাম কমতে থাকে এবং ফ্রান্সের CAC 40 সূচক হারায় 1.7%। এশিয়ার শেয়ার বাজারেও সূচকগুলো মিশ্র অবস্থায় তাদের দিন শেষ করে, কারণ ট্রাম্পের সর্বশেষ শুল্ক হুমকির আগেই সেখানকার শেয়ার বাজারে লেনদেন বন্ধ হয়ে যায়। এদিন টোকিওর নিক্কেই 0.5% বৃদ্ধি পায়, যেখানে সাংহাইতে শেয়ারের দাম কমে 0.9%। দেশের পুঁজিবাজারের ফিউচার সূচকগুলো দিনের শুরুতে সামান্য পরিবর্তনের ইঙ্গিত দিলেও পরে দ্রুত কমতে থাকে। ট্রেডিং শুরু হওয়ার পরপরই S&P 5000 1.3 পর্যন্ত কমে যায়। পরে অবশ্য কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হয় তারা। এর আগে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে পুরো বছরের আর্থিক পূর্বাভাস না দেওয়ার ঘোষণা দেয় ডেকার্স আউটডোর। পরিবর্তে তারা কেবল আসন্ন ত্রৈমাসিকের জন্য পূর্বাভাস দেয়, যেটি রাজস্ব এবং লাভের ক্ষেত্রে বিশ্লেষকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এসব কারণে কোম্পানির স্টক কমেছে প্রায় 20%। এছাড়া পুরো বছরের জন্য তাদের আর্থিক পূর্বাভাস বাতিল করার পর 9.8% হ্রাস পেয়েছে চায়না থেকে পণ্য আমদানিকারক রস স্টোরসেরও। এছাড়া অ্যাপলের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপের পর টেক জায়ান্টের শেয়ারের দামও কমেছে 3%। ফেডারেল আদালত বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ অব্যাহত রাখায় সাময়িক জয় পেয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত রেখে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম চালুর পথ প্রশস্ত করেছেন বিচারক। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন গারবার এক বিবৃতিতে জানিয়েছেন, বিদেশি শিক্ষার্থী ছাড়া হার্ভার্ডের গৌরবোজ্জ্বল ভূমিকা ম্লান হয়ে যেতে পারে। বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটির মনোবিজ্ঞানের অধ্যাপক স্টিভেন পিঙ্কার জানালেন, আমেরিকার শীর্ষ বিজ্ঞানীদের 1/3 বিদেশি বংশোদ্ভূত।
ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির পথ বন্ধ হলে তা দেশের জন্যই বড় ক্ষতি। তবে গণমাধ্যমের সাক্ষাৎকারে বিদেশি শিক্ষার্থীরা নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতিতে যে প্রতিষ্ঠানটি সবার আগে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিল তার নাম হার্ভার্ড ইউনিভার্সিটি, তাই তো একের পর এক অনুসন্ধান, অনুদান বন্ধ বা স্থগিত বা করমুক্তি থেকে অব্যাহতি সহ নানাভাবে উচ্চশিক্ষার বিশ্ববিখ্যাত এই আধারকে কোণঠাসা করার পায়তারা চলছে। সেই ধারাবাহিকতায় সবশেষ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেন ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নম। জানান এই মুহূর্তে যারা সেখানে পড়ছেন তাদের অন্যত্র সরে যেতে হবে, অন্যথায় লিগ্যাল স্ট্যাটাস হারাবেন শিক্ষার্থীরা। শুক্রবার প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়, যেখানে বলা হয় কলমের এক খোঁচায় হার্ভার্ডের 1/4 ছাত্রছাত্রীর অধিকার কেড়ে নিতে চাইছে সরকার। এই আবেদনে ম্যাসাচুসেটসের ইউএস ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস প্রশাসনের বিধিনিষেধ অল্প সময়ের জন্য স্থগিত করেন। বিশ্লেষকরা বলছেন ফেডারেল আদালত বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ অব্যাহত রাখায় সাময়িক জয় পেয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি। তারা বলছেন ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত রেখে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম চালুর পথ প্রশস্ত করেছেন বিচারক। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন গারবার এক বিবৃতিতে জানিয়েছেন বিদেশি শিক্ষার্থী ছাড়া হার্ভার্ডের গৌরবোজ্জ্বল ভূমিকা ম্লান হয়ে যেতে পারে। বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটির মনোবিজ্ঞানের অধ্যাপক স্টিভেন পিঙ্কার জানালেন আমেরিকার শীর্ষ বিজ্ঞানীদের 1/3 বিদেশি বংশোদ্ভূত। সাইকোলজির এই প্রফেসর নিজেও কানাডিয়ান। তার মতে বর্তমানে দেশের বেশিরভাগ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীও বিদেশি। তাদের অবদানই সব দিক থেকে এগিয়ে আমেরিকা। তাছাড়া প্রশাসনের আগ্রাসী এই ভূমিকা সংবিধানের প্রথম সংশোধনের লঙ্ঘন বলেও মনে করেন তিনি। তাই আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির পথ বন্ধ হলে তা দেশের জন্যই বড় ক্ষতি হবে বলে মনে করছেন অনেকেই। এমনকি সাবেক রিপাবলিকান সেনেটর এবং হার্ভার্ড অ্যালামনাই প্যাট টমিও একই কথা বলেছেন। এদিকে ফেডারেল আদালতে সাময়িক জয় পেলেও গণমাধ্যমের সাক্ষাৎকারে বিদেশি শিক্ষার্থীরা নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। তারা আগের অবস্থায় ফিরতে পারবেন কিনা সেটি নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন পার করছেন। বর্তমানে হার্ভার্ডে 6,793 জন শিক্ষার্থী বিদেশি, যাদের অধিকাংশই স্নাতক পর্যায়ে লেখাপড়া করছেন। সব মিলিয়ে তাদের সংখ্যা বিশ্ববিদ্যালয়ের 27%। ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিদেশ থেকে আমদানি আপেলের ফোনে শুল্ক বৃদ্ধির পরিকল্পনা দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা তৈরি করবে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমশ আমেরিকায় ব্যবসা বান্ধব পরিবেশ বিনষ্ট করছেন। এদিকে রোলিং স্টোন বিস্ফোরক এক তথ্য দিয়েছে। সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, প্রথম মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে টনকে টন অর্থ না কামিয়ে হোয়াইট হাউস ছাড়াটা বোকামি ছিল বলে মনে করেন ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্পের মোবাইলটি বারবার বেজে উঠছিল। এক পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন মোবাইলটি আইফোন কিনা। প্রেসিডেন্ট মুচকি হেসে জানান সত্যি তাই। প্রশ্ন হচ্ছে এভাবে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে নিয়ে কৌতুক করার পরিস্থিতি কেন তৈরি হলো? কারণ এদিন ট্রাম্প ঘোষণা দিয়েছেন দেশের বাইরে উৎপাদিত সব আইফোনের জন্য 25% শুল্ক আরোপ করবেন তিনি। এর আগে ইউরোপের সঙ্গে সমঝোতা না হয় মহাদেশটি থেকে পণ্য আমদানিতে 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট। ইউরোপের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্যিক লেনদেন করে আমেরিকা। সেখানে শুল্ক বৃদ্ধির ঘোষণা গোটা অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে বলে মনে করছেন এই খাতের বিশ্লেষকরা। তারা বলছেন এভাবে একের পর এক অদূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ। এদিকে রোলিং স্টোন বিস্ফোরক এক তথ্য দিয়েছে। সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে প্রথম মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে টনকে টন অর্থ না কামিয়ে হোয়াইট হাউস ছাড়াটা বোকামি ছিল বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তার এমন উপলব্ধি হয়েছে। যদিও তাকে রিপাবলিকানদের একটা অংশ এবং উপদেষ্টাদের কেউ কেউ রাষ্ট্রের স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থ আলাদাভাবে বিবেচনার অনুরোধ জানিয়েছেন। এরপরও নিজের মিম কয়েনে বিনিয়োগ টানতে বৃহস্পতিবার রাতে নর্দার্ন ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে একটি নৈশভোজে অংশ নিয়েছেন তিনি।
ওই ডিনারে 220 জন নির্বাচিত বিনিয়োগকারী যোগ দেন, যাদের মাঝে অনেক বিদেশিও রয়েছে। অথচ রাষ্ট্রীয় প্রোটোকল না মেনে গোপনে বিদেশিদের সঙ্গে বৈঠকে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। মিট প্রেসিডেন্ট ট্রাম্প নামে এই অনুষ্ঠানের বাছাই প্রক্রিয়ায় অতিথিদের 55,000 থেকে শুরু করে $37.7 মিলিয়ন গুনতে হয়েছে। আর সব মিলিয়ে $394 মিলিয়ন তহবিল সংগ্রহ হয়েছে। বিপরীতে নিউ ইয়র্ক টাইমস বলছে, বিদেশিরা ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে নিজেদের আখের গুছিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।